ওকে ভাইরা, আগের ক্লাসে আমরা বেঞ্জিনের মূল বিক্রিয়াগুলো কিন্তু সবগুলো দেখে ফেলছি। আজকের ক্লাসে একটু এদের কৌশলগুলো আমার দেখতে হবে। হ্যাঁ, এদের মেকানিজম, এই মেকানিজমগুলো কিন্তু একটু দরকারি, কারণ বিক্রিয়াগুলো তুমি এই বিক্রিয়াগুলো পরীক্ষায় আসে। দরকারি বলতে আমাদের কাছে তো সব তো শেখার না, পরীক্ষায় পাড়া লাগবে কিছু, তাই না? পরীক্ষায় আসে মেকানিজমগুলো, এই জন্য জানতে হবে। অন্যগুলো আসলে মেকানিজমগুলো আমি দেখাইনি, কিছু অ্যালকাইনের কিছু মেকানিজমগুলো আমি এখনো দেখাইনি, ইম্পর্টেন্ট, ওগুলো আমি দেখাই দেবো। এইটা এর সাথে দেখাই দিচ্ছি কারণ কিছু কাজ আছে এখানে, কিছু প্রভাবক ইউজ করতেছি যেগুলোর আমি কোনো ব্যাখ্যা দিইনি আগের লেকচারে, সেটা এখানে লাগবে। মেকানিজমের প্রধান কারণ বা প্রধান পয়েন্টটাকে লিখে রাখবা যে বিক্রিয়াতে যে প্রভাবকগুলো ইউজ করতেছি এদের ইউজেসটা কেন হচ্ছে, এটা সবার প্রথম কথা। এটা লিখে রাখো যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক ইউজ করার মেইন রিজন হলো ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি। একদম সুন্দর করে মনে রাখবো, ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি। যদি ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি নাই হতো তাহলে কেন সে বিক্রিয়াটা দিবে? কার সাথে বিক্রিয়াটা দিবে? ইলেকট্রন আকর্ষী বিকারক তো এসেই ওকে আক্রমণ করতেছে, রাইট? তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করতে হবে না? এই ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করার জন্যই আমার প্রভাবকগুলো অ্যাড করা হয়। প্রভাবকগুলো অ্যাকচুয়ালি আমার বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হেল্প করতেছে, সে মানে প্রত্যক্ষভাবে হেল্প করতেছে, পরোক্ষ না, প্রত্যক্ষভাবে সে হেল্প করতেছে। একটু নাইট্রেশনের কৌশলটা আমরা দেখি। আমি 2-3টা কৌশল দেখবো, কিছু স্পেশাল বিক্রিয়া দেখবো আজকে, কিন্তু দরকারি জিনিসগুলো। কি বলবো, কি দেখলাম বলবো? নাইট্রেশনের কৌশল দেখবো আমরা। নাইট্রেশনের কৌশল তোমার, হ্যাঁ, নাইট্রেশন মেকানিজম। প্রথম এই সবগুলোর মেকানিজম অ্যাকচুয়ালি নাইট্রেশন না, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফিডেল টেলিগ্রাফ, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই সবগুলোর একটা মাত্র না, সবগুলোর একই স্টেপ ফলো করে তিনটা সবগুলো বিক্রিয়া হয়ে চলে। প্রথম স্টেপ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই, দুইটা দেখাবো আমি। ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি, এটা হচ্ছে প্রথম স্টেপ। এই ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি কিভাবে নাইট্রেশনে হয় দেখো, যে আমার যে এই নাইট্রিক অ্যাসিড ছিল না, OHNO2, আর আমার যে সালফিউরিক অ্যাসিড ছিল না, OHSO3H, এই দুইটা পরস্পর উভমুখী রিয়াকশন করে এইখান থেকে উৎপন্ন করে হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এগুলো এই লাইনটা মনে রাখা লাগবে বিক্রিয়ার জন্য, কিছু না। নাইট্রোনিয়াম আয়ন, পানি আর বাইসালফেট আয়ন HSO4-, এইটা তৈরি করে। এবার তোমাকে আমাকে ক্লিয়ার করে বলতে হবে, এই যে আমার এই দুইটার, আমার তো পানি তো নিরপেক্ষ, এটা কোনো আমার প্রবলেম নাই বা কোনো ঝামেলাও নাই। এই জায়গায় ইলেকট্রন আকর্ষী বিকারককে, যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বিদ্যমান, সেটা কি হতে পারে বলে তুমি মনে করতেছো? অবশ্যই যে প্লাস, এরই তো নেগেটিভের প্রতি আকর্ষণ, তার মানে এই ইলেকট্রন আকর্ষী বিকারক, এই তো ইলেকট্রন আকর্ষী বিকারক, অবশ্যই তাই, এই ইলেকট্রন আকর্ষী বিকারক। এই নাইট্রোই হিট করে যে পরে বেনজিনকে, খেয়াল করো কি হয়। 2 নম্বর স্টেপটা যেটা আছে, এই 2 নম্বর স্টেপটা অনেকে একটু মানে কঠিন মনে করো তোমরা, অ্যাকচুয়ালি কঠিনের কিছুই নাই। 2 নম্বর খুবই সহজ। 2 নম্বর স্টেপের নাম হচ্ছে কার্বনিয়াম গঠন। কি বললাম? কার্বনিয়াম গঠন। এই কার্বনিয়ামের আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে সিগমা জটিল। হ্যাঁ, এভাবে লেখা হয়, সিগমা দিয়ে জটিল লেখা হয়, সিগমা জটিল গঠন। ওকে, এটাও কিন্তু একটা দরকারি স্টেপ, এই সিগমা জটিল গঠন। এই সিগমা জটিল গঠনের জন্য অ্যাকচুয়ালি কিছুই হয় না, তোমার যে বেনজিন তুমি যে বিক্রিয়া করাইতেছো না একটু আগে, যে বেনজিনের সাথে বিক্রিয়া করা মানে নাইট্রোডি, এই দেখো এই বেনজিন এখানে থাকে। অবশ্যই এই বেনজিনের তো এখানে আমার ইলেকট্রনগুলো এভাবে ছড়ানো, এবং এই হাইড্রোজেনটাই তো সে অপসারণ করবে, তাই কি না? এই হাইড্রোজেনটা তো সে অপসারণ করবে, এবং একে সে কে হিট করতে চাবে বলো তো? এই নাইট্রোমূলকটা না, NO2+, এই তো পজিটিভ চার্জ, এই তো সে ইলেকট্রনকে আকর্ষণ করবে, পাই বন্ডকে আকর্ষণ করবে, তাই কি না? এটা যখন হিট করে এই জায়গাতে, একটু ভালো করে খেয়াল করবা কথাটা বোঝা যায় কি না,
এটা কিন্তু একবারে এইচকে অপসারণ করতে পারে না, একদম দেন যে ঢুকে অপসারণ করে দেবে তা না। এখানে একটা এরকম এরকম একটা ফেনোমেনার সৃষ্টি হয়। হ্যাঁ, দেখো একটু ভালো করে, হ্যাঁ আমি এটা একটু বড় করে আঁকি। এইখানে তো আমার এইচটা তো ছিলই, ইন দি মিন টাইম নাইট্রো মূলকে এর সাথে অ্যাড হতে থাকে, মানে কি এই বন্ডটা নাইট্রো নিয়ে উঠে গেল। তার মানে আমি দেখবো যে এই জায়গায় এখন তাহলে দুইটা বন্ড আছে, এইটা আর এইটা, একটা বন্ড নিয়ে গেছে নাইট্রোজেন, এই কারণে 4 হাত ফিল আপ হয়ে গেল। তো এইভাবে তো আমার ভিতরে স্থিতিশীলতাটা বজায় থাকে না, ভিতরে স্থিতিশীলতাটা বজায় থাকলো, 3টা পারমাণু মিলেই বেঞ্জিনটা স্থিতিশীল ছিল। তো এটার স্থিতিশীলতা বজায় থাকে না, এর জন্য এখানে এটাকে লেখা হয় এইভাবে, কারণ ইলেকট্রনের একটা ঘাটতি হয়ে গেছে, ইলেকট্রনটা বাইরে চলে গেছে, এর জন্য এটাকে এভাবে লেখা হয়ে থাকে। দেখো একটু আমি অন্য একটা কালার নিলাম, এখানে আমার NO2 নো প্রবলেম, এখানে আমার H নো প্রবলেম। এইটাকে এইভাবে স্মাইলি লিখে ভেতরে প্লাস লেখা হয়, স্মাইলিতে মানে স্মাইলের মতো সাইন আর কি, প্লাস দেয় মানে অসম্পূর্ণ আমার পাই বন্ড আছে এবং ওখানে একটা পজিটিভিটির সৃষ্টি হয়েছে। এই যে সিস্টেম বা এই যে কেস, এই ফেনোমেনাটাকে বলা হয় সিগমা জটিল, এই ফেনোমেনাটাকে বলা হয় হচ্ছে সিগমা জটিল, মনে থাকবে সিগমা জটিল, এটা হচ্ছে সিগমা জটিল। 3 নম্বর স্টেপ হচ্ছে নাম্বার 3, 3 নম্বর স্টেপ হচ্ছে প্রোটন অপসারণ হবে, প্রোটন অপসারণ, প্রোটন অপসারণ, প্রোটন মানে এইচটা অপসারিত হবে। এই যে তোমার সিগমা জটিলটা এখানে আছে, এই যে আমার এইচ, এই যে আমার NO2, এই সিগমা জটিল থেকে কে 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 এবার কাজ করে বলো তো? আমার কিন্তু পজিটিভ, এবার পজিটিভিটির সৃষ্টি হয়েছে একটা, এবার কে কোন সাহেব আসবে? এই সাহেব আসবে, এবার HSO4 মাইনাস, এই সাহেবটা আসবে কারণ পজিটিভিটির সৃষ্টি হয়েছে, এসে এই হাইড্রোজেনটাকে নিয়ে চলে যাবে, H2SO4 আর NO2টা থেকে যাবে। একটা যেহেতু চলে গেল, আমার আর একটা ইলেকট্রনের ভেতরে প্রবেশ করে এই বন্ডটাকে ক্লিয়ার করে দেবে NO2। এটা হচ্ছে আবার নাইট্রো বেনজিন। এই জিনিসটা অবশ্যই লাগবে, এই জিনিসটা তোমার অবশ্যই লাগবে পরীক্ষাতে অ্যান্সার করার জন্য। নাইট্রেশনের মেকানিজম আমরা দেখছি, আরেকটা মেকানিজম দেখবো, বুঝতে পারছো? আমি মুছে দিলাম। এবং আরেকটা জিনিস বলে রাখি, তুমি আর কিছু মনে রাখতে হবে না তোমার, তুমি এই বিক্রিয়ার জন্য, সমস্ত বিক্রিয়ার জন্য এই একটা স্টেপ, এই একটা যদি মনে রাখতে পারো যে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরির টার্মটা, তাহলে তুমি সমস্ত কিছু লিখতে পারবা। বোঝা গেছে আমার কথা? এই এটুই খেলে তোমাদের লিখতে পারতে হবে। তারপর স্টেপটা খুবই সহজ, যে ওই জিনিসটা যে পজিটিভ যেখান থেকে হবে, ওই পজিটিভটা এখানে ঢুকতেছে, ঢুকে কি করতেছে, ঢুকে ওই বন্ডটাকে সিগমা জটিল তৈরি করে ফেলতেছে। তারপর কি পরের ধাপে যে লাস্ট স্টেপে যে কি, যে এইচ প্লাসটা বাইরে চলে গেছিলো, ওইটাকে কি করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, প্রোটন অপসারণ হচ্ছে, তাই না? এটাই তো আমার সমস্ত ক্ষেত্রে হচ্ছিল, সমস্ত ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু হচ্ছিল। আমি আরেকটা আঁকাবো, মানে আরেকটা বোঝাবো, কারণ হচ্ছে তার মানে এই থেকে আরেকটা এক্সাম্পল আমরা কিন্তু এখন ক্লিয়ার করে দিতে পারি তোমার কাছে, যে আমরা যে শুরুতে একটা জিনিস বললাম না, কেন আমি হ্যালোজেন বাহকটা অ্যাড করতেছি, কেন অ্যাড করতেছি না, ওইখানেও সিমিলার কেস হয়। হ্যালোজেন বাহক অ্যাড করলে আমার ওখানে হ্যালোজিনিয়াম তোমার ওই ক্লোরিন বা ব্রোমিনের পজিটিভ আয়নের সৃষ্টি হয়, যেটা এসে বিক্রিয়ায় ঢুকতে পারে, আদার্স কেসে কিন্তু হয় না। এখন আমরা একটু ফিডেল ক্রাফটের দেখবো। ফিডেল ক্রাফটের আমরা একটু অ্যালকাইলেশনটা দেখবো। অ্যালকাইলেশন এইটা একটু আমরা দেখবো, এবং বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা হোমওয়ার্ক হিসেবে সেগুলো নিজেরা সাবমিট করো, নিজেরা করে রাখবা। 1 নম্বর স্টেপ কি ছিল বলো তো? ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করতে হবে। 1 নম্বরে ইলেকট্রন আকর্ষী বিকারক কীভাবে তৈরি করবো, আমার কি হিসেবে কি বিক্রিয়া করতেছিল বলো? তখন আমি কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করাচ্ছিলাম, যেমন তুমি ধরতে পারো যে CH3Cl বিক্রিয়া করাচ্ছিলাম, এবং কি বিক্রিয়া করতেছিলাম বলো তো? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3। এই দুইটা যখন রিয়াকশানে আসবে, মুখোমুখি হবে, তখন এইখান থেকে তৈরি হবে হচ্ছে এই জিনিস AlCl4 মাইনাস প্লাস এই তো Cl3 প্লাস। বুঝতে পারছো? মিথাইল কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে এই জায়গা থেকে। এই যে হচ্ছে, এইটাই মনে রাখলেই তোমার কিন্তু বিক্রিয়া শেষ, আর কিছুই তোমার লাগবে না পরবর্তীতে। এটা যদি মনে রাখতে পারো, এরপরে এসে তুমি পাবা হচ্ছে এইখানে, এইটা পাবা হচ্ছে 2 নম্বর স্টেজে পাবা হচ্ছে কার্বোক্যাটায়ন গঠন, সিগমা জটিল গঠন, সিগমা কমপ্লেক্স। এটাও লিখতে হয় যে সিগমা কমপ্লেক্স তৈরি হবে। কীভাবে তৈরি হবে? আমার যে বেনজিন ছিল, আমার এই তো বেনজিন, আমার এই তো বন্ড, এখানে আমার এইচ ছিল,
এখানে এসে কে মিথাইল পজিটিভ আসবে, এসে এখান থেকে কি করবে বলো তো ভাই, এইখান থেকে আমার এই এইচটা এখানে একই সাথে থাকবে, এই CH3 এখানে একই সাথে যুক্ত হবে এবং এই তো এইখানে এই পজিটিভ আয়নের সৃষ্টি হবে, যেটা কি বলতে হবে সিগমা জটিল। এটাই সিগমা জটিলের মূল কাহিনী। সিগমা জটিল এখান থেকে তৈরি হয়ে গেল। এর পরের ধাপটা কি, নাম্বার 3 স্টেপ। নাম্বার 3 আমি এখানে অ্যাড করে দিতে পারি। নাম্বার 3তে কী হবে, এই সিগমা জটিল যেটা তোমার উৎপন্ন হলো সেখান থেকে কী হবে ভাইয়া, এই LCl4 মাইনাস আসবে, এর সাথে নাম্বার 3তে LCl4 মাইনাস এসে উৎপন্ন করবে হচ্ছে কি HCl আর LCl3। এক্সট্রা ক্লোরিন আছে, এটাই মনে রাখতে হবে আর কি। এখানে একটু ঝামেলা হয়ে যায়, তুমি এখান থেকে একটু মানে পরবর্তী স্টেপটা লিখতে যে তুমি চিন্তা করো, ওখানে তো ঠিক ছিল, হ্যাঁ একটা নিয়ে ওই করে ফেলতেছিল, এখানেও নেবে নিয়ে এখানে এক্সট্রা সেল পরমাণু আছে ওটা নিয়ে হবে HCl, আর এক্সট্রা যেটা সেল চলে গেলেই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকটা আবার তোমার ঠিকই থেকে গেল, ঠিকই সেটা থেকে গেল। এইটাই তোমার কিন্তু মনে রাখতে হয়, এটা হচ্ছে কৌশল বেনজিনের। এই যে বিক্রিয়াগুলো হচ্ছে তার কৌশল, তুমি বাকি যে বিক্রিয়াগুলো ওগুলো তোমার HW বা হোমওয়ার্ক আকারে তুমি করে রাখবা। শুধু তুমি কিচ্ছু না লেখো, শুধু ইলেকট্রনকোষী বিক্রিয়া যে তৈরি করতেছে এইটাই তুমি একটু লিখে রাখবা, আর কিচ্ছু না। ওকে, আমি এখন কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়ার কথাবার্তা বলবো, জাস্ট এই লাইনটা লিখে রাখবা, যেটা মুছে দিচ্ছি আমি, এই লাইনটা প্রত্যেক বিক্রিয়ার জন্য তুমি লিখলেই বাকিটা কোনো বিষয় না। লাস্টের লাইনটা একটু খেয়াল করলে বুঝে যাবা, এটা কোনো নতুন কিছু বা কঠিন কিছু না, সহজ কথা কঠিন কিছু না। ওকে, আচ্ছা আমি কিছু কথা বলবো এবার মেকানিজমের, তো দেখাই হলো আমাদের। কিছু কথার মধ্যে থাকবে হচ্ছে বেনজিনের জারণটা নিয়ে আমি একটু কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে বেনজিনের জারণ। হ্যাঁ, আমি এটাই নিই, জারণটা একটু ইম্পর্টেন্ট, কারণ বেনজিনের জারণটা কিছুটা এভাবে চিন্তা করা হয় যে কোনো পার্শ্ব শিকল বিশিষ্ট বেনজিন, পার্শ্ব শিকল যুক্ত বেনজিনকে তুমি যদি তীব্র জারণ করো বা জারণ করো, সিম্পলি তুমি যদি জারণ করা হলে বেনজোইক অ্যাসিড তৈরি হয়। লিখো বেনজোইক অ্যাসিড তৈরি হয়। বেনজোইক অ্যাসিড এটা কিন্তু খুবই দরকারি জিনিস। বেনজোইক অ্যাসিডটা কিন্তু সচরাচর ক্ষেত্রে উৎপন্ন, মানে আমরা করা কিন্তু আমাদের জন্য একটু হ্যাঁ, এই হচ্ছে বেনজোইক অ্যাসিড। আমি আর একটু ক্লিয়ার করে দিই এখানে, বেনজোইক অ্যাসিড। ওকে, বেনজোইক অ্যাসিড তৈরি হয় যে কোনো পারস্যিকল যুক্ত। তুমি এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যাও অনেক সময়, যে সেটা কি ভাই শুধু এক কার্বন হলেই বেনজোইক অ্যাসিড মানে COH না, এক কার্বন হলেই তো হয়ে যায় না, 1 2 3 4 বাকি সবগুলো কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, বাকি সবগুলো কার্বন ডাইঅক্সাইড। বেনজিন এভাবে বিক্রিয়া করে। যেমন দেখো এই জিনিসটাতে আমি একটু সহজভাবে তোমাকে বোঝাই। এখানে আমি দিলাম হচ্ছে CH3, এটা একটা পারস্যিকলযুক্ত বেনজিন। এখানে আমি ধরো দিলাম হচ্ছে 3 মোল জার্মান অক্সিজেন বিক্রিয়া করার জন্য। এখানে হচ্ছে KMnO4 আর H2SO4 দিলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আমি যদি এবার এখানে অ্যাড করি হচ্ছে মিথাইল বেনজিন, আমি ইথাইল বেনজিন অ্যাড করলাম, সে ইথাইল বেনজিন CH2 CH3 অক্সিজেন সেম। এখান থেকে ফাইনালি তুমি যে পাবা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এবং সাথে উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। খেয়াল রাখো, এটা কিন্তু খুবই দরকার একটা কথা, যে কোনো পার্সিয়াল বিশিষ্ট বেনজিনের তীব্র জারণে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। এখন বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয় তো বেনজেলডিহাইডও তো লাগবে আমার। বেনজেলডিহাইড কি বানানো যাবে না কোনোভাবে? বেনজেলডিহাইডও বানানো যায়। বেনজেলডিহাইড বানানোর জন্য এই একই প্রসেস, ওখানেও তোমার কখনো আলাদা কিছু উৎপন্ন হবে না, শুধু বেনজেলডিহাইড উৎপন্ন হবে। সেটার জন্য প্রসেসটা হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল, সেটার জন্য প্রসেসটা হচ্ছে আমার বেনজিন অবশ্যই পারস্যযুক্ত একটা বেনজিন। এর সাথে আমি ওখানে 3টা দিচ্ছিলাম, কম দেখানোর জন্য 1টা দিলাম। এখানে তোমার লাগবে হচ্ছে 65% H2SO4। ওকে, লাগবে হচ্ছে
MnO2 লাগবে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে বেনজালডিহাইড। এবং এই বিক্রিয়ার একটা ভেরি স্পেশাল নামকরণ আছে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে এবং এই জিনিসটাকে মৃদু জারক বলে। এরা অ্যাকচুয়ালি ওটা যে যেমন তীব্র জারক ছিল, এটা হচ্ছে মৃদু জারক, আর এগুলো হচ্ছে তীব্র জারক। তুমি এইখান থেকে এই বিক্রিয়ার নামটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। এই যে নাম বিক্রিয়াগুলো এখন ধীরে ধীরে ঢুকতেছে, এই নাম বিক্রিয়াগুলো নোট আলাদা করে এক টাইমে করে রাখবা, যদি মনে রাখতে পারো খুবই ভালো। ইটার্ড বিক্রিয়া, এই বিক্রিয়াটা বেনজিল হেড প্রস্তুত করার জন্য খুবই দরকারি। তুমি যদি এখানে আদার্স কিছু দিতা, আদার্স মূলকে উৎপন্ন হতো আমাদের কোনো ঝামেলা ছাড়াই। তাহলে বোঝা গেছে কি আজকের ক্লাসগুলো ইম্পর্টেন্ট ক্লাস ছিল, এগুলো একটু ভালো করে মনে রাখবা, পড়বা, একটু প্র্যাকটিস করবা, অনেক হয়ে যাবে। লেকচার 29টা কিন্তু পড়া তো খুব ছোটোভাবে আগাচ্ছে। লেকচার 29টা হয়েছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা ক্লাস খুব বেশি বড় না, খুব বেশি বড় আছে যেগুলো তুমি তখনই বুঝে যাও। হ্যাঁ, আর একটু একটা হলে বইটা একটু দেখতে পারো, যে হিসাবে বলে দেবো, মানে মুখস্থ করার জিনিস হতে যেগুলো একটু বেশি, ওগুলো কিন্তু অবশ্যই বই দেখতে হবে। ওকে, তাহলে আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। সে ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।